আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে নতুন একটি টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। ভালো করে শোনো, নিউটনের গতিসূত্র পরবর্তী এই চ্যাপ্টার কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তথ্যগুলো বুঝবে, নোট ডাউন করবে, ইনফরমেশন রয়েছে এবং কিছু গাণিতিক উদাহরণ রয়েছে। গাণিতিক কোশ্চেনও কিন্তু করতে হবে, তবে সেই গাণিতিক কোশ্চেন শুধুমাত্র রেলের পরীক্ষার জন্য। ওকে, তো প্রত্যেকে হেডিং করো। আজকের প্রথম টপিক কার্য, বা যেটাকে আমরা ওয়ার্ক বলি। এই কার্য বলতে কি বুঝি, কার্য কি? কে বলবে? কেউ একজন বলো নিজের ভাষায়, কোনো বইয়ের ভাষা নয়, নিজের ভাষায় বলো যে কার্য কাকে বলে। কোনো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে যদি তার স্মরণ ঘটে তখন তাকে বলা হয় কার্য। একদম, একদমই তাই। তাহলে কোনো একটা বস্তু ধরলাম, এই 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 একটা বিশেষ বস্তু। এই বস্তুটা একটা জায়গায় রাখা আছে। এই বস্তুর ওপর একটা বল এফ পরিমাণ প্রয়োগ করা হয়েছে, এবং যেখানে বল প্রয়োগ করা হয়েছে সেখান থেকে কিছুটা দূরে সরে বস্তুটা তারপরে অবস্থানটা পরিবর্তন করে কিছুটা দূরে সরেছে। তাহলে একটা একটা জায়গা পরিবর্তন করেছে। তাহলে এই জায়গাটা যদি পরিবর্তন করাটাকে যদি সরণ এস বলি, তাহলে বলবো এই বলের প্রভাবে এক বস্তুটির কার্য সম্পন্ন হয়েছে। তাহলে এটাকে মানে সায়েন্সের ভাষায় কি বলবো বা বিজ্ঞানের ভাষায় কি বলবো? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি প্রয়োগ বিন্দুর সরণ হয়, তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। ঠিক আছে? তো এই কার্যের মানে সংজ্ঞা কি, সংজ্ঞা তো আমরা বললাম, সংজ্ঞার পরে যেটা জানার দরকার যে এই কার্যের পরিমাপ। তো নেক্সট হেডিং করো পরিমাপ। এই পরিমাপ যদি বলি কার্যের পরিমাপ, তাহলে কি দ্বারা প্রকাশ করব আমরা, কি বা কি দ্বারা বলবো? কি বলবো বলো? বলা উচিত প্রত্যেকের যে কার্য ইজ ইকুয়াল টু বল বল ইন্টু স্মরণ। ইন্টু সরণ। বল ইন্টু সরণ, মনে থাকবে? বল ইন্টু সরণ। তবে একটা জিনিস আমাদের একটু জানা প্রয়োজন, যে এই বল ইন্টু সরণ আমরা কার্যকে ডাব্লু, এফ, বলকে এফ ফোর্স আর সরণকে এস হিসাবে প্রকাশ করি। তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ এস হয়। তবে এরপরে আরেকটা ফ্যাক্টর এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কি ফ্যাক্টর? আগে ফর্মুলাটা লেখো, তারপরে আমি নোট ডাউন করাচ্ছি। কি? ডাব্লু ইজ ইকাল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এই কস থিটা মানেই তোমাদের একটা চিন্তার কারণ মনে আসতেই পারে যে আবার এখানে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতির ব্যাপার কেন আসছে। দেখো, এইখানে থিটা মানে কি? থিটা মানে একটা কোণ। এই কোণ ব্যাপারটা কি? কোণ ব্যাপারটা কি? কে বলবে? কোণ ব্যাপারটা হচ্ছে, লিখে রাখো, থিটা হলো প্রযুক্ত বল। নোট ডাউন করো। প্রযুক্ত বল ও সরণের অভিমুখের অন্তর্বর্তী কোণ বা সরণের অন্তর্বর্তী কোণ। প্রযুক্ত বল ও সরণের অন্তর্বর্তী কোণ। তাহলে এই কোণের মান বিভিন্ন হতে পারে। তো কিছু ক্ষেত্রে গাণিতিক প্রশ্নাবলীর জন্য আমরা কস থিটার কয়েকটা মান একটু জেনে রাখা প্রয়োজন। যেমন কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি। যারা জানো একটু ভ্যালুগুলো পরপর বলো তো। কস 0 কত হয়? তাড়াতাড়ি বলা উচিত। ওয়ান। 1। কস 30 ডিগ্রি কত হয়? √3/2। টু। কস 45 কত হয়? 1/√2। টু। কস 60 ডিগ্রি কত হয়? হাফ। হাফ। আর কস 90 ডিগ্রি কত হয়? 0। জিরো। এইটাই কিন্তু এখানে কাজে লাগবে। এই এত কিছু বলার কারণ হচ্ছে এইটা। এই কস 90 ডিগ্রি 0, এইখানে এটার উপর ভিত্তি করে একটা স্পেশাল থিওরি রয়েছে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয়, নোট ডাউন করে নাও, কার্যহীন বল। এই টোটাল টপিকটা দুটো ক্লাসে ভাগ করে আমরা আলোচনা করব। তো আজকে ক্লাসে যতটা এগিয়ে দেওয়া যায়, হেডিং করে নাও কার্যহীন বল। এই কার্যহীন বল কাকে বলে বা কার্যহীন বল কি হয়? ভালো করে শুনবে। একটা আগে বিবৃতিটা লেখো, বিবৃতিটা এক্ষেত্রে লেখাটা ইম্পর্টেন্ট। লিখে নাও, বস্তুর ওপর প্রযুক্ত বল। একদম পাতি বাংলা লেখো। বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ। বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ। ওকে, বলের প্রয়োগ বিন্দুর সরণ
পরস্পর যদি লম্ব হয়, ওকে, পরস্পর যদি লম্ব হয়, এই লম্ব কথাটাকে বক্স করে রাখো। এখন তো প্রশ্ন বিবৃতিমূলক আসে, তাই এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। লম্ব হয় তাহলে প্রযুক্ত বল কোনো কার্য করে না, তাহলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। ওকে, মনে থাকবে? তাহলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। দেখো কি ব্যাখ্যা করব। লম্ব হয়, এই লম্ব হয় ব্যাপারটা কি? যদি লম্ব হয় তখন থিটার মানটা কত হবে তোমরা নিজেরাই বলো। তাহলে থিটার মানটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে যাবে। এই লম্ব হওয়া মানে থিটা 90 ডিগ্রি। আমাদের থিওরি কি বলেছে? যে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, হ্যাঁ কি না? এফ এস কস থিটা। তাহলে এখানে এফ এরও মান কিছু একটা হবে, সরানো হয়েছে, সরণের মানও থাকবে। কিন্তু যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ডিগ্রি, তাহলে এফ ইন্টু এস ইন্টু জিরো, তাহলে জিরো পাচ্ছি কার মানটা? ডাব্লুর মানটা, হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো এর পরে এই কার্যহীন বল নিয়ে তো বললাম, এই কার্যহীন বল বাদ দিয়ে আর একটা টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এই কার্যহীন বলের বাস্তবিক এক্সাম্পল কি। এ প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো কি, যে 90 ডিগ্রি হলেই হয়। বাস্তবিক এক্সাম্পল কি? বাস্তবিক এক্সাম্পল আমরা কি বলতে পারি? যে অভিকর্ষ, অভিকর্ষ বল। একদমই তাই। নোট ডাউন করে নাও কোন কোন ক্ষেত্রে হয়। দুটো এক্সাম্পল আমি লিখে নেব। দুটো এক্সাম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখন প্রযুক্ত বল আর তার প্রয়োগ বিন্দুর সরণটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে, ভালো করে নোট ডাউন করবে। দুটো পয়েন্ট না, দুটো না, আরো কয়েকটা মনে পড়েছে, লিখে নাও। প্রথমেই নোট ডাউন করো যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, সূর্যের চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন। শুধু পৃথিবীর আবর্তন বলে ব্যাপারটা নয়, যে কোনো বৃত্তাকার বস্তুর আবর্তন। আবর্তন হওয়ার ফলে কি হয়? আবর্তন হলে কি হয়? আবর্তন হলে সরণ জিরো হয়, সরণ জিরো হলে গোটা রাশিটা জিরো হয়ে যাচ্ছে, তাই সেটা কার্যহীন বল, হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এরপরে কি হয়? এরপরে যদি কোনো দেওয়ালে ধাক্কা, দেওয়ালে ধাক্কা, আমি যত বলই প্রয়োগ করি না কেন দেওয়ালে ধাক্কা দিতে, তাতে কি কোনো প্রয়োগ বিন্দু সরণ ঘটবে? সরণ ঘটবে না। তাহলে প্রয়োগ বিন্দু সরণ যখন ঘটছে না, খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখো, তখন এস ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু জিরো হলে ডাব্লু জিরো হবে, হ্যাঁ কি না? এর আর কি এক্সাম্পল আছে? আর একটা এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার, যে অনুভূমিক রাস্তায়, এটা সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। অনুভূমিক রাস্তায় কোনো সুটকেস নিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি, ওকে, লিখে রাখো, লিখে নাও যে অনুভূমিক রাস্তায়, অনুভূমিক রাস্তায়, রাস্তায় সুটকেস নিয়ে এগিয়ে যাওয়া ব্যক্তি, সুটকেস নিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি। একটু ব্যাখ্যা করে দিই, যে বাকিগুলো তো বুঝতে পারলে কেন কার্যহীন বল হচ্ছে। এক্ষেত্রে কি কি কারণ হচ্ছে? সামান্য লোকটা হেঁটে যাচ্ছে, তাহলে কেন কার্যহীন ব্যাপারটা হচ্ছে? দেখো ওপরে ছবিটা আঁকছি, এইটা ভূপৃষ্ঠ, একটা লোক একটা সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে মানে কি, তার প্রতিটা মুহূর্তে স্থান পরিবর্তন হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এখানে তার কি রয়েছে? সরণ রয়েছে, বল প্রয়োগ করে সে এগিয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি হচ্ছে কেন? দেখো একটা ভারী বস্তু মানে অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করবে? এইভাবে কাজ করবে। আর প্রয়োগ বিন্দু সরণটা ঘটছে কোন দিকে? এই দিকে। তাহলে এর মধ্যে পারস্পরিক কত ডিগ্রি কোণ থাকে? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি কোণ বর্তমান, তাই বলতে পারি এই তিনটে হচ্ছে কিসের এক্সাম্পল? কার্যহীন বলের এক্সাম্পল। ভালো করে নোট ডাউন করে নাও যে সূর্যের চারিদিকে পৃথিবী বা কোনো বৃত্তাকার পথে আবর্তনরত, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর গতি, এমনকি দেওয়ালে ধাক্কা দেওয়া, অনুভূমিক রাস্তায় সুটকেস বা ভারী কোনো বস্তু নিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি, তার যে কার্যটা, প্রত্যেকটা কার্যহীন বলের এক্সাম্পল। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না?
হয়েছে হ্যাঁ না হয়? স্যার। চল, হ্যাঁ স্যার হয়েছে। খুব ভালো করে নোট ডাউন করো ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হেডিং করো কার্যের একক। এই কার্যের একক দিয়ে প্রচুর প্রশ্ন আসে, কার্যের একক দিয়ে প্রচুর প্রশ্ন আসে। হেডিং করে নাও কার্যের একক। খুব ভালো এই কোশ্চেনের এইগুলো আসার একটা জায়গা এই চ্যাপ্টারটা, কার্যের একক। দেখো কার্যের এককটাকে এইভাবে লেখালাম কেন, আমি এটাকে একটু একটু ছক করে লেখাবো, কারণ টোটাল এককটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটাকে নোট ডাউন করে নাও, পরম একক। পরম একক। আর একটা কি, অভিকর্ষীয় একক। একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। মনে থাকবে এই পরম একক অভিকর্ষীয় একক কোন কি কি? দেখো এই পরম একক যেটা বলছি এর কি রয়েছে, এরও হচ্ছে দুটো পদ্ধতি আমরা ডিসকাস করব। একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। ওকে, দেখো এসআই পদ্ধতিতে ভালো করে শুনবে, এসআই পদ্ধতিতে পরম একক কি বলা উচিত? এসআই 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 পদ্ধতিতে ভালো করে শুনে নাও, অ্যাকচুয়ালি না একটু ডিসকাস করে নেওয়া প্রয়োজন। ডাব্লু ইজ ইকাল টু এফ এস, তো এফ ইন্টু এস হয় তো, তাহলে এফ 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 বলতে বল, বলের একক কি? নিউটন। নিউটন। আর এস বলতে কি? এস বলতে সরণ। এস হচ্ছে সরণ। সরি, সরণ এককটা লিখে দিই মিটার। মিটার। মিটার মিটার। তাহলে অ্যাকচুয়ালি এককটা হওয়া উচিত ছিল কি? নিউটন মিটার। তাহলে এই নিউটন মিটারকে এসআই পদ্ধতিতে কি নামে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় জুল হিসাবে। মনে থাকবে? জুল হিসাবে, যেন মনে থাকে। তাহলে এইটা কিন্তু অনেকে কনফিউজ থাকো, তাই আমি লিখে দিলাম যে যেটাই নিউটন মিটার সেটাই কিন্তু জুল। একইভাবে সিজিএস এ তাহলে কি হওয়া উচিত? সিজিএস এর ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস, সেই এফ এর একক কি হবে? ডাইন হয়, ডাইন হয়। আর সরণ একক কি হয়? সরণ একক সেন্টিমিটার হয়। তাহলে যেটাই ডাইন সেন্টিমিটার সেটাকেই আমরা কি বলি? আর্ঘ বলি। সেটাকেই আমি আর্ঘ বলি, হ্যাঁ কি না ভালো করে দেখো, সেটাকেই আমরা আর্গ বলি। কোনো ডাউট থাকলে বলবে। তাহলে আমরা যে একক দুটো নিয়ে ডিসকাস করছি সেই একক দুটো কি? যেটাই জুল সেটাই নিউটন মিটার, যেটাই আর্গ সেটা ডাইন সেন্টিমিটার। কিন্তু যদি প্রশ্ন করা হয় এসআই পদ্ধতিতে কার্যের পরমেকক কি? জুল। এসিজিএস পদ্ধতিতে কার্যের পরমেকক কি? আর্গ। মনে থাকবে? এবার জুল ও আর্গের পারস্পরিক সম্পর্ক কি? 1 জুল ইজ ইকুয়াল টু, কমপ্লিট করো তোমরা অনেকেই জানো, 10 টু দি পাওয়ার বলো বলো 7 আর্ক। 7 আর্গ। 7 মাইনাস না, মাইনাস না, নর্মাল 7 আর্গ। মনে থাকে যেন। হচ্ছে এই পারস্পরিক ট্রান্সফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। হচ্ছে আর একটা জিনিস আলোচনা করছি যখন বলেই দিই, সেটা হচ্ছে এফপিএস। এই কোশ্চেনটা রেলের পরীক্ষায় এসেছিল এনটিপিসিতে। এফপিএস পদ্ধতিতে কার্যের একক কি? পরম একক কি? দেখো ভালো করে শুনে নাও, এখানে একক হিসাবে ব্যবহার করা হয় ফুট পাউন্ডাল। নোট ডাউন করে নাও, এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম, ফুট পাউন্ডাল এফপিএস পদ্ধতি। এবার হচ্ছে অভিকর্ষীয় পদ্ধতি। তাহলে অভিকর্ষীয় পদ্ধতি বা অভিকর্ষীয় একক, একেও আমরা এরকম ভাবে দুটো পার্টে ভাগ করে আর ডিসকাস করে নেব। একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস। একটা হচ্ছে এসআই, একটা সিজিএস। এসআই পদ্ধতিতে ভালো করে শুনবে, ভালো করে শুনে নেওয়ার ব্যাপার। এসআই পদ্ধতিতেও কি হবে? কি মনে হয় তোমাদের? এসআই পদ্ধতিতে কি হবে? কিলোগ্রাম মিটার। ভালো ভালো করে বলো, আরেকবার বলো। কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম মিটার, কিলোগ্রাম মিটার। আর সিজিএস এ কি হবে? গ্রাম সেন্টিমিটার। গ্রাম সেন্টিমিটার। গ্রাম সেন্টিমিটার। নোট ডাউন করে নাও, এটা হচ্ছে কিলোগ্রাম বা কিগ্রা মিটার। আর এখানে কি? গ্রাম সেন্টিমিটার। কিলোগ্রাম মিটার আর গ্রাম সেন্টিমিটার। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে আর একটা পারস্পরিক ট্রান্সফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এই যে মানে এসআই পদ্ধতিতে একক দুটো কি কি পেয়েছি? জুল পেয়েছি আর কিলোগ্রাম মিটার পেয়েছি। এদের মধ্যে সম্পর্ক কি বলা যাবে? নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট। যে আমি ওপরে পরপর লিখছি, দেখে নাও। 1 কিলোগ্রাম মিটার, 1 কিগ্রা মিটার ইজ ইকুয়াল টু কত হয়? ভালো করে শুনবে,
9.81 জুল। মনে থাকবে, 9.81 জুল, অসুবিধা নেই। আবার আর একটা নোট ডাউন করে নাও, 1 গ্রাম সেন্টিমিটার, 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি হবে, 981 আর্ক। মনে থাকবে। দেখো এইবার এইখান থেকে তোমাদের যেরকম পারস্পরিক বলবে তোমরা কিন্তু করে নিতে পারবে। কোনো ডাউট, কোনো অসুবিধা হলে বলো আমাকে, হ্যাঁ কি না রেসপন্স করো, বোঝা না গেলে বলবে। হয়েছে না হয়নি রেসপন্স করবে, ইয়েস অর নো? হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে তো। এই এই তথ্যগুলোই কম্পিটিটিভ এক্সামে আসে। পিএসসি ক্লার্কশিপের গত বছরের যে পরীক্ষাটা হলো তার আগে প্র্যাকটিসের যখন করাচ্ছিলাম এই কোশ্চেনগুলো বহু আলোচনা হয়েছিল, যে 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত আর্গ, তাহলে কত জুল কত আর্গ, আর জুল পেয়ে গেলে আর্গ পেয়ে যাবো, আর্গ পেয়ে গেলে জুল পেয়ে যাবো, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, রেসপন্স করো, বোঝা গেছে যায়নি? ক্লিয়ার একদম? তাহলে কার্যের একক দিয়ে কিন্তু কোশ্চেন আসে। চল, কার্য মোটামুটি আমাদের কমপ্লিট হলো, কার্য সম্বন্ধে আইডিয়া একটু পেয়েছি। নেক্সট হেডিং করবে, নেক্সট টপিক আজকের আমাদের, হেডিং করো ক্ষমতা। ক্ষমতাকে ইংলিশে আমরা কি বলবো? স্যার মাত্রাটা একবার বলে দিন। আচ্ছা হ্যাঁ, ঠিক ঠিক, মাত্রা আমাদের আলোচনা করা হয়নি, একটু মাত্রাটা বলে নি। হেডিং করে নাও কার্যের ক্ষেত্রে, এই ওপরেই হেডিং করো মাত্রা বলে, কার্যের মাত্রা বলে হেডিং করো। ঠিক, আমার খেয়াল নেই, এক্সট্রিমলি সরি। কার্যের মাত্রা, তাহলে কার্যের মাত্রা বের করার সময় কি করতে হয়? কার্য ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইন্টু এস, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এখানে অনেক কিছু আইডিয়া পাবে। এফ ইন্টু এস, এফ মানে কি? এফ মানে তো বল, বল ইন্টু সরণ, তো আমি বাংলাতেই লিখছি বল গুণিত সরণ। এবার বল মানে কি আবার? আগের নিউটনে জানো তো, নিউটনের সূত্রে জানো বল মানে কি, তোমরাই বলো। ভর গুণিত ত্বরণ। ভেরি গুড, সুন্দর। ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ গুণিত সরণ, হচ্ছে কি না? আবার ভর তাহলে ভর, সরণ ত্বরণ মানে কি তাহলে? ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়, হবে কি না? ইনটু সরণ। যে এই স্টেপগুলো লিখে রাখো, এগুলো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। হয়েছে? আচ্ছা, আমি একটু এই বাকি এককের পার্টটা মুছতে পারি? একক লেখা হয়ে গেছে তো, আমি তাহলে একটু হ্যাঁ মুছে স্যার। আমি তাহলে মুছে দিলাম, কিন্তু একটু মুছে দিলাম, যারা পরে জয়েন করেছো তারা একটু দেখে নিও, দেখে নাও। তাহলে এটা ভালো করে ব্যাখ্যা করতে সুবিধা হবে। দেখো, তাহলে বেগ বাই সময়, কোন স্টেপ বুঝতে অসুবিধা বলবে আমাকে। তাহলে বেগ মানে কি আবার? বেগ মানে সরণ বাই সময়, হ্যাঁ কি না? তাহলে সরণ বাই সময় ইনটু সরণ, হবে কি হবে না? ভালো করে বোঝো, না না বুঝতে পারলে বলবে। তাহলে এইবার যে রাশিগুলো আমি পেয়েছি, ভর, সরণ, সময়, সময়, সরণ, এইগুলো কি? এইগুলো প্রত্যেকটা মৌলিক রাশি বা মৌলিক একক, এদের পাওয়া সম্ভব, এদেরই মাত্রা বের করা যায়। তাহলে বলো, ভরকে আমরা মাত্রাগতভাবে কি দ্বারা প্রকাশ করতে পারি? এম এম। দ্বারা। এম। সরণকে এল দ্বারা, সময়কে টি দ্বারা, আবার নিচে একটা টি, গুণিত সরণ একে এল দ্বারা। তাহলে খুব কেয়ারফুল, একদম তাড়াহুড়ো করবে না। তাহলে এম, এটাকে লিখতে পারি এল বাই টি স্কোয়ার ইন্টু এল। কোনো ডাউট থাকলে বলবে। দুটো এল মিলে কি হয়? এল স্কোয়ার বাই টি স্কোয়ার। মাত্রায় নিচে থাকে না, ওপরে উঠে গেলে কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হলো কার্যের মাত্রা। কি করে আনলাম বোঝা গেছে? আনলাম কিন্তু এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস থেকে। দেখো, অনেকগুলো আলোচনা হয়ে গেল প্রিভিয়াস টপিকের জিনিস। যারা আমার ব্যাচে পরে জয়েন করেছো তাদের আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিয়েছি। অনেকে পরীক্ষা দাওনি, পরীক্ষা দিলেও খুব খারাপ পরীক্ষা হয়েছে, গুটি কয়েক স্টুডেন্টের নাম্বার 31, 32, 33 গেছে। এটা কিন্তু ক্ষতিকর। কেন হয়েছে জানি না। আমি যে কটা কোশ্চেন পরীক্ষায় দিয়েছি আজকের মানে গতকালের মক টেস্টে, সেইগুলো প্রত্যেকটা আমার ক্লাস নোটের ওপর ভিত্তি করে, ক্লাস নোট, আর কিচ্ছু না, বাইরে কোনো কিছু নয়। সেখান থেকে তোমরা পারোনি, ভুল করছো, এগুলো কিন্তু ঠিক নয়। সায়েন্সে দক্ষ হতেই হবে, বুঝতে পারলে? চলো, এই যে আলোচনা করলাম মাত্রা, কার্যের মাত্রা, তাহলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। বল, বল মানে আবার ভর গুণিত ত্বরণ,
ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়, বেগ মানে আবার সরণ বাই সময়। এটা কিন্তু প্রথম ক্লাস বল ও গতির চ্যাপ্টারটাকে রিভাইজ করে দিল, তাই এটা কিন্তু আলোচনা করে নিলাম। তাহলে মাত্রা কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। একদম প্রত্যেকে বোঝা গেছে তো? একটু প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার। সাবিনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুদর্শন ক্লিয়ার হচ্ছে এগুলো? না বুঝতে হলে জিজ্ঞেস করবে, না বুঝতে হলে জিজ্ঞেস করবে। দিশা ক্লিয়ার? শুভ ক্লিয়ার? রূপঙ্কর বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চল নেক্সট হেডিং করো ক্ষমতা। ক্ষমতাকে ইংলিশে আমরা কি বলতে পারি? পাওয়ার। আর দেখো, ক্ষমতার একদম সংজ্ঞাটা অনেকটা ইজি, ক্ষমতার সম্বন্ধে ব্যাখ্যা করাটাও অনেকটা সহজ। ক্ষমতা কি বলতে পারি? ক্ষমতা কাকে বলে যদি বলি কি বলবো? ক্ষমতা মানে হলো, বলো, কার্য করার, কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হার। তাহলে কার্য করার হারকে ক্ষমতা বলে। জাস্ট এইটুকু একটা পয়েন্ট লিখে নিতে পারো যে যে কার্য করার হার। এইবারও অনেকের মধ্যে একটা ডাউট থাকে আর কি, এই যে হার ব্যাপারটা বললাম, হার মানে কি? এই হার মানে কি বুঝি আমরা? দেখো, এই হারটা বলতে রেট। রেট কার উপর ডিপেন্ড করে? রেট ডিপেন্ড করে, ভালো করে শুনবে, সময়ের উপরে। তাহলে ব্যাকেটে এটা লিখে নিতে পারো যে একক সময়, একক সময় কোনো বস্তু কর্তৃক যে কার্য করা হয়। ওকে, একক সময় কোনো বস্তু বা সংস্থা, বস্তু বা সংস্থা কর্তৃক কর্তৃক যে কাজ করা হয় বা যে কার্য করা হয়, ওকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষমতা। তাহলে খুব সহজেই তোমরা ক্ষমতার রাশিমালা ইন্ট্রোডিউস করতে পারো। তাহলে ক্ষমতা, একে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা, হ্যাঁ কি না? তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কার্য করার হার। তাহলে কি বলতে পারি? কার্য ডিভাইড বাই সময়। একক সময় বলেছি, তাহলে কার্যকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি আর সময়কে টি দ্বারা প্রকাশ করি। তাহলে শর্টে একটা বক্সে এটা লিখে নাও, এইগুলোই আমাদের ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যেখানে ডাব্লিউ মানে কি? যেখানে ডাব্লিউ মানে কার্য, আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়, আর পি মানে কি? পি মানে হচ্ছে পাওয়ার। এই ব্যাপারগুলো মনে থাকলে দেখবে খুব সহজেই টপিকগুলো আলোচনা করা যেতে পারে। হচ্ছে, দেখো, এর ক্ষেত্রে যে এককগুলো আমরা পড়েছি কার্যের কার্যের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে কি হবে বা ক্ষমতার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বাই সেকেন্ড বা বাই সময় অ্যাড হয়ে যাবে। তো একক লিখে নাও, মাত্রা লিখে নাও, আমাদের টপিক ওভার। একক, তাহলে এককও আমরা দুভাবে ডিসকাস করব। একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। তাহলে পরম এককের মধ্যে প্রথমেই ডিসকাস করে নেবো, আমি এটাকে ডিটেলসে যাচ্ছি না, এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি। তোমরা নিজেরাই বলো, এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? সরি, কার্যের পরম একক কি? কার্যের পরম একক জুল পার জুল। আর তাহলে এখানে বাই একটা কি আছে? সময় আছে, তাহলে জুল পার সেকেন্ড। সিজিএস এ কি ছিল কার্যের একক? আর্গ। আর্গ। তাহলে কি হবে? আর্গ পার সেকেন্ড। এবার কোশ্চেনে দিয়ে দেয় এরকমও, নিউটন মিটার পার সেকেন্ড বা তোমার ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। মানে জুল মানে যে নিউটন মিটার, ডাইন মানে যে তোমার ডাইন বলছি, সরি, আর্গ মানে যে ডাইন সেন্টিমিটার। এটা তোমায় কিন্তু খেয়াল রাখাটা প্রয়োজন। এবার এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেটাকেই জুল সেকেন্ড বলা হয় সেটাকেই ব্যবহারিক ভাষায় কি বলা হয়? কে বলবে? ওয়াট। ওয়াট বলে। ওয়াট বলে। ওয়াট বলে। তাহলে যেটাই ওয়াট সেটাই জুল পার সেকেন্ড বা সেটাই নিউটন মিটার পার সেকেন্ড। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। হচ্ছে, চল, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককও দু রকম আমাদের পড়তে হবে, একটা এসআই, একটা সিজিএস। আর কি আমার বলার প্রয়োজন আছে? এসআই এরটা কেউ একজন বলো, কি হবে? বলো। কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, ইংলিশে লিখলাম কেজি মিটার পার সেকেন্ড। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। কোনো ডাউট থাকলে বলো আমাকে। হচ্ছে, চলো নেক্সট তাহলে আমরা মাত্রা আলোচনা করে নিই। মাত্রার ক্ষেত্রে কি হবে? মাত্রার ক্ষেত্রে বলতে পারি
কার্য বাই সময়। আমি কার্যটা ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, এটাকে আর ভেঙে ভেঙে দেখানোর দরকার আছে? ডাইরেক্ট কার্যের মাত্রা লেখো, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই কি হবে, একটা তাহলে টি থাকবে, তাহলে কি হওয়ার দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। কোনো ডাউট থাকলে বলো আমাকে, রেসপন্স করো, ইয়েস অর নো। হয়েছে না হয়নি? হয়েছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। পারস্পরিক সম্পর্ক নিয়েও কোনো অসুবিধা নেই, পারস্পরিক সম্পর্কও পারা যাবে তো। জাস্ট আরেকবার বলে দিচ্ছি আমি, 1 গ্রাম সেমি পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 981 আর্গ পার সেকেন্ড, অসুবিধা নেই। আবার 1 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 9.81 কি হবে জুল পার সেকেন্ড, আমি সেটাকে ওয়াট লিখে দিতে পারি। রেসপন্স করে নাও, এইগুলো একটু মনে রেখে দিও। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হয়েছে তো? চলো এবার একটা জিনিস আমার এটা আলোচনা করা হয়নি, একটু দেখে নি। এই যে প্রথম পেজে যাচ্ছি, যেটা প্রথম পেজে একটু আলোচনা করা দরকার ছিল, কার্য। তাহলে কার্য, আমরা বল প্রয়োগ করছি, প্রয়োগ বিন্দু স্মরণ ঘটছে, তাহলে কার্যের কি দিক আছে? কে বলবে কার্যের কি দিক হ্যাঁ আছে? ঠিক আছে। দিক আছে। কার্যের মান আছে, হ্যাঁ কি না? মান তো আছে, হ্যাঁ এত স্যার এত এত আছে। এত এত জুল এত আর মানও আছে, একটা নির্দিষ্ট দিকে কার্য হচ্ছে, কার্যের দিকও আছে। তাহলে কার্যটাকে আমি কি বলতে পারি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। নোট ডাউন করো, কেন একটা টাইপের এমসিকিউ কোশ্চেন আসে, সবগুলো হয়ে গেলে আলোচনা হবে, বলে দেবে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি স্কেলার রাশি নয়, এইরকম দিয়ে কোশ্চেন দেয়। এবার চলেছে ক্ষমতা। ক্ষমতার কি মান আছে? অবশ্যই মান থাকবে, এত ওয়াট, এত জুল পার সেকেন্ড, এত ওয়াট পার সেকেন্ড, মান তো আছেই। এই ক্ষমতার কোনো দিক আছে? না না স্যার, কোনো ক্ষমতার দিক নেই, তাই ক্ষমতাটা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার। স্কেলার রাশি। নোট ডাউন করে নাও, এগুলো যেন তোমাদের খাতায় ভালো করে নোট ডাউন করা থাকে। কম্পিটিটিভ এক্সাম আর নর্মালি ডেসক্রিপটিভ পড়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কম্পিটিটিভ এক্সামে ছোট ছোট পয়েন্টগুলো নোট করা থাকবে, অ্যাজ ওয়েল এজ কনসেপ্টও ক্লিয়ার থাকবে। হচ্ছে নেক্সট আমাদের আর একটা জিনিস জানার প্রয়োজন, যেটা হচ্ছে ব্যবহারিক একক। একটা হেডিং করো ক্ষমতার ক্ষেত্রে ব্যবহারিক একক। ব্যবহারিক একক, তোমরা বুঝতেই পারছো যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছো, যে ব্যবহারিক একক বলতে আমরা কি বুঝি। দেখো, ক্ষমতার ক্ষেত্রে ব্যবহারিক একক বলতে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এফপিএস পদ্ধতির এককটা আমরা আলোচনা করব। এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ডার সেকেন্ডের এফপিএস পদ্ধতি। তাহলে এই এফপিএস পদ্ধতিতে ব্যবহারিক এককটা কি? ব্যবহারিক এককটা হচ্ছে অশ্ব ক্ষমতা, বা যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। অশ্ব ক্ষমতা, বা যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। দেখো, এই অশ্ব ক্ষমতার সংজ্ঞা দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, যে অশ্ব ক্ষমতা বলতে কি বোঝানো যায় বা কি বুঝি। এখন লিখে নাও যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, দেখো যখন এটা ব্যবহারিক একক বলছি না, পুরো আদর্শ হওয়া উচিত, কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীত দিকে, অভিকর্ষের বিপরীত দিকে, অভিকর্ষের বিপরীত দিকে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 ফুট তুলতে, 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে ক্ষমতার প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন, ওকে, সেই ক্ষমতাটাকে এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার বলা হয়। এই সংজ্ঞাটা মনে রেখো, এই সংজ্ঞাটা কিন্তু বিবৃতি টাইপের কোশ্চেনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে এরপরে একটা রাশি আমাদের জানা প্রয়োজন, যে 1 এইচপি 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড, বা এটাকেই বলা যায় ক্যালকুলেশন করে 746 ওয়াট। মনে রাখবে 1 এইচপি ইজ ইকাল টু
746 ওয়াট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব খেয়াল রাখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বলছে অসুবিধা নেই। চলো আর একটা পয়েন্ট আমাদের নোট ডাউন করা প্রয়োজন এই টপিকের উপর, এটা করলেই আমাদের ক্ষমতা কমপ্লিট। নোট ডাউন করে নাও যে পারস্পরিক সম্পর্ক কোশ্চেন একটা এরকম টাইপের দিয়েছিল, WBCS পরীক্ষায় প্রিলিমিনারিতে পড়েছিল, আর NTPC পরীক্ষা 4টে শিফটে পড়েছিল। নিচের কোন রাশিগত সম্পর্কটি সঠিক? দেখো একটা সম্পর্ক যেটা লিখি, এটা এক্ষুনি লিখলাম, ক্ষমতা ইজ ইকুয়াল টু কি লিখলাম তোমরাই বলো? কার্য বাই সময়। সময়। এটা একদম আদর্শ একটা সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? কৃতকার্য বাই সময় বা কার্য বাই সময়। কার্য মানে আমরা কি জানি বলো? বল ইন্টু সরণ। বল গুণিত সরণ। তাহলে লিখতে পারি বল গুণিত সরণ বাই সময়, হ্যাঁ কি না? পরের স্টেপে এরকম লিখতে পারি বল গুণিত সরণ বাই সময়, হ্যাঁ কি না? দেখো এই সরণ বাই সময় এইটুকু অংশটাকে আবার কি বলা যায়? কোনো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে পরের লাইনে লিখতে পারি যে বল ইনটু এই গোটাটাকে লিখতে পারি বেগ বলে। তাহলে যেটাই তোমার সরণ বাই সময় সেটাই কি? সেটাই হচ্ছে বেগ। তাহলে বলা যায় ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইনটু বেগ। রেসপন্স করো হ্যাঁ কি না, বোঝা গেছে কিনা বলবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এইখান থেকে তোমরা পরীক্ষা ওরিয়েন্টেড আরো 3টে জিনিস মানে দুটো লিখে রাখো। দুটো বলতে কি, এখান থেকে বেগ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? ক্ষমতা বাই বল, হ্যাঁ কি না? এখান থেকে বল ইজ ইকুয়াল টু কি হবে? ক্ষমতা বাই বেগ। এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে নিচের কোন রাশিমালাটি সঠিক। কথাটা বোঝাতে পেরেছি? রেসপন্স করো হ্যাঁ কি না, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? দেখো তাহলে আমরা কার্য ক্ষমতা শক্তির প্রথম দুটো টপিক কার্য আর ক্ষমতা কমপ্লিট করলাম। পরের সপ্তাহে কোনো পরীক্ষা আমি নেব না, ঠিক আছে? যেহেতু সরস্বতী পুজো রোববার আর সোমবার রয়েছে, আমি কোনো পরীক্ষা নিচ্ছি না। এই পরীক্ষাটা বড্ড মানে আশাপ্রদ হয়নি। আগে ভূগোল পরীক্ষা বলো বা ইতিহাস পরীক্ষা ঠিকঠাক হয়েছে, এটা অতটা আশাপ্রদ হয়নি। তাই একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, যেহেতু এক সপ্তাহ গ্যাপ দিয়ে পরীক্ষা নেব, তাই তারপরের যে মক টেস্টটা নেব, যেটা ওই 9 তারিখের দিকে ফেব্রুয়ারি মাসের হবে নেব, সেই পরীক্ষাটায় কিন্তু সেম ফিজিক্স কেমিস্ট্রির সিলেবাস থাকবে, তার সঙ্গে কার্যক্ষমতা শক্তিটা অ্যাড হয়ে যাবে। ফিজিক্সের 3টে চ্যাপ্টার, কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার, ম্যাথের তার সঙ্গে 2টো চ্যাপ্টার অ্যাড করব। মানে এই সায়েন্স পার্টটা থাকবে, তার সঙ্গে ম্যাথটা অ্যাড হবে। তাহলে এই 15 দিনের গ্যাপে তোমরা যাদের সায়েন্সটা ঠিক করে রেডি হয়নি, আর একবার ভালো করে রিভাইজ করে নাও। তার সঙ্গে ম্যাথ নিয়ে কিন্তু একটু বড় 50 নম্বরের পরীক্ষা নেব। আস্তে আস্তে পরীক্ষার যেমন 20, 25, আজকে 35 নিয়েছি, আস্তে আস্তে কিন্তু 100-র দিকে আমরা মুভ করব। ওকে, দেখো তাহলে ফিজিক্সের এই চতুর্থ চ্যাপ্টার হবে। চতুর্থ চ্যাপ্টারের আমরা প্রথম অংশ কমপ্লিট করলাম। পরের দিনের ফিজিক্স ক্লাসে আমরা শক্তি আরম্ভ করব, শক্তির ভাগ পড়ব, শক্তির রাশিমালা পড়ব, শক্তির রূপান্তর পড়ব। শক্তির রূপান্তর পড়ার পরে শক্তি সম্পর্কে বা এই কার্যক্ষমতা কিছু অঙ্ক আলোচনা করব, এবং লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে সরল যন্ত্র অর্থাৎ লিভার সম্পর্কে আলোচনা করব। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, উদাহরণ, একটু ব্যাখ্যা। অনেকেই আছো এই ব্যাখ্যাটা মানে করতে পারো না, যে কোনটা কি শ্রেণীর লিভার, হঠাৎ করে পরীক্ষায় দিলে গুলিয়ে যাও। তো তাদের জন্য আমি এই টপিকটা আরো ডিটেলসে আরো ভালোভাবে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই। থ্যাংক ইউ স্যার।